Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students and viewers. Welcome to English Corner. In this session we will talk about direct and indirect objects. I am sure that you are familiar with these terms, direct and indirect objects, but many of us have misconceptions regarding the functions and the positions of direct and indirect objects. That is why many students find it difficult. So in this lesson you will have ideas about the definitions and positions of direct and indirect objects, as well as you will be able to identify direct and indirect objects correctly in sentences, and you will be able to use them correctly in your writing. Prelude. Background. We know that an English sentence has to have at least a subject and a verb. আমরা জানি যে ইংরেজিতে যে কোনো সেন্টেন্সের অবশ্যই অন্ততপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে হয়। ফর এক্সাম্পল, I read, we went, they were sleeping, he is writing. এখানে I, we, they এবং he এগুলো হচ্ছে সাবজেক্ট, এবং read, went, were sleeping, is writing এগুলো হচ্ছে ভার্ব। সাবজেক্ট আমরা তাকেই বলি who performs or does the action. তো যে কাজটি করে তাকে আমরা সাবজেক্ট বলি। আমরা যদি প্রশ্ন করি কে কাজটি করে, যেমন who reads, উত্তর I, who is writing, he। অতএব এই I এবং he এরা হচ্ছে সাবজেক্ট, এবং নর্মালি সাবজেক্ট ভার্বের পূর্বে বসে, except passive voice and in some sentences where adverbials are used. তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্ট হচ্ছে সেই নাউন বা প্রোনাউন যে কাজটি করে, এবং আমরা প্রশ্ন করি হু দিয়ে, অর্থাৎ কাজটি কে করে। But in many cases in English sentences you have some nouns following the verb, অর্থাৎ ভার্বের পরেও আমাদের অনেক নাউন থাকতে পারে। তাদেরকে আমরা কি বলবো? ফর এক্সাম্পল, হি ইজ রাইটিং এ লেটার, এখানে এ লেটার রাইটিং এর পরে নাউন হিসেবে বসেছে। এখানে হি রোট মি এ লেটার, এখানে দুইটি নাউন আছে। আই থ্যাঙ্কড হিম, এখানে একটি নাউন আছে। আই গেভ হিম এ বুক, এখানে দুইটি নাউন আছে। দিস নাউন্স আফটার দ্য ভার্ব আর অবজেক্টস। তাহলে এই ভার্বের পরে যে নাউন আসছে সেই নাউনগুলোই আসলে অবজেক্টস, তবে অবজেক্টস হতে হলে আরও কিছু শর্ত তাদেরকে পূরণ করতে হয়। হি ইজ রাইটিং এ লেটার, আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ বিং রিটেন, কী লেখা হচ্ছে? এ লেটার, সুতরাং এ লেটার হচ্ছে অবজেক্ট। আই থ্যাঙ্কড হিম, কে ধন্যবাদ দিয়েছিল? আমি, এটি সাবজেক্ট। কিন্তু কাকে ধন্যবাদ দিয়েছিলাম? হিম, এটি হচ্ছে অবজেক্ট। হু ডিড আই থ্যাঙ্ক? হিম। আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। হোয়াট ওয়াজ গিভেন? এ বুক। সুতরাং এ বুক এটি অবজেক্ট। আবার আমি কাকে বইটি দিয়েছিলাম? হোম ডিড আই গিভ দ্য বুক টু? হিম, এই হিমও অবজেক্ট। আই কুকড দেম রাইস, কি রান্না করেছিলাম? রাইস। কার জন্য রান্না করেছিলাম? দেম। তাহলে দেম এবং রাইস দুটোই অবজেক্ট। তাহলে অবজেক্টস আর আনসার টু, অর্থাৎ সাবজেক্টে আমরা যেমন দেখলাম কে কাজটি করে তাকে আমরা বলছি সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কে, হু, হোয়াট, টু হোম, ফর হোম, টু হোয়াট, ফর হোয়াট। কি, কাকে, কার জন্য, কার প্রতি, কিসের তরে, কিসের প্রতি কাজটি করা হচ্ছে। এবং অবশ্যই অবজেক্টস ভার্বের পরে আসবে, যদি না সেটা প্যাসিভ ভয়েস হয়। সুতরাং আমরা দেখলাম সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, হু ডাজ দ্য অ্যাকশন, হু পারফর্মস দ্য অ্যাকশন, and object is the receiver of the action of the verb. That is, object is the recipient of the action of the verb.
তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন অ্যান্ড অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। সাবজেক্ট ভার্বের কাজটি করে আর অবজেক্ট ভার্বের কাজটি গ্রহণ করে। So we can say the relationship between subject and object is that of a doer, performer, and a doee or receiver. Objects are found with only action verbs. Objects শুধুমাত্র action ভার্বের ক্ষেত্রে পাওয়া যায়। Action verbs refer to the verbs which express an action. অর্থাৎ অ্যাকশন ভার্ব বলতে আমরা সেই ভার্বগুলোকে বুঝি যে ভার্বগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটি দ্বারা কোনো অবস্থা বোঝায় না। যেমন হি রাইটস এভরি মর্নিং, সে প্রতি সকালে লিখে, লেখাটা একটি কাজ, এর শুরু আছে শেষ আছে। হি ইজ রিডিং, সে পড়ছে, এটি শুরু আছে শেষ আছে এবং একটি কাজ করছে সে। কিন্তু আমি যদি বলি হি ইজ ওয়েল, হি ইজ অনেস্ট, শি ইজ টল, এখানে সে লম্বা কিংবা সে ভালো, আমি ভালো আছি, এগুলো কিন্তু কোনো কাজ না, এগুলো হচ্ছে অবস্থা। এগুলো অবজেক্ট হতে হলে সেখানে অ্যাকশন ভার্ব থাকতে হবে, স্টেট ভার্ব থাকলে অবজেক্ট থাকবে না। Objects are of two types, I'm sure you know: direct object or direct object, indirect object or indirect object. Direct object refers to the noun, pronoun or parts which receives the action. অর্থাৎ যে নাউন প্রোনাউন বা যে অংশটি ভার্বের যে কাজ সেটিকে গ্রহণ করে, এবং অবশ্যই সেই ভার্বটিকে একটি অ্যাকশন ভার্ব হতে হবে। আমি যদি ভার্বকে প্রশ্ন করি হু অর হোয়াট রিসিভস দ্য অ্যাকশন, কে কিংবা কি ভার্বের যে অ্যাকশন সেটিকে গ্রহণ করে, তাহলে যে উত্তর পাবো সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আই অ্যাম রিডিং এ বুক, এখানে ভার্বটি একটি অ্যাকশন ভার্ব, এবং আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ বিং রেড, কি পড়া হচ্ছে, অর্থাৎ পড়ার যে কাজ সেটি কে গ্রহণ করছে, এ বুক, অর্থাৎ এ বুক এটি ডাইরেক্ট অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ, এখানে ভার্বটি একটি অ্যাকশন ভার্ব। হোয়াট ইজ বিং টট বাই হিম, কি তার দ্বারা পড়ানো হচ্ছে, অর্থাৎ টিচিংয়ের যে কাজ সেটি ইংলিশ, এই শব্দটি অর্থাৎ ইংলিশ এটি গ্রহণ করছে, রিসিভ করছে, এই জন্য এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আই মেট হিম, এখানে হু ওয়াজ মেট, মিট অ্যাকশন ভার্ব এবং কাকে সাক্ষাৎ করা হয়েছে, অর্থাৎ মিটিংয়ের যে অ্যাকশন সেটা হিম বা হি সরাসরি গ্রহণ করেছে, এই জন্য হিম এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হি টুক মি টু দ্য টাউন, টুক অ্যাকশন ভার্ব, হু ওয়াজ টেকেন, আই ওয়াজ টেকেন আর মি ওয়াজ টেকেন। সো মি এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কারণ মি সরাসরি টেকের যে কাজ বা অ্যাকশন সেটি গ্রহণ করে। It does not matter whether the noun refers to any animate or inanimate being. অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা এমন কিছুকে বুঝবো না যেটি শুধুমাত্র প্রাণীবাচক হবে, অর্থাৎ প্রাণীবাচক কিংবা বস্তুবাচক এটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ নয় ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট প্রাণীবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে। A direct object is never in the prepositional phrase. ডাইরেক্ট অবজেক্ট কখনোই প্রেপোজিশনাল ফ্রেজে থাকবে না। প্রেপোজিশনাল ফ্রেজ কোনটি? একটি প্রেপোজিশন এবং তারপরে যে নাউন থাকে সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন হি ইজ প্লেয়িং উইথ ফুটবল, এখানে উইথ প্রেপোজিশন এবং ফুটবল নাউন, এটি হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ বিং প্লেড উইথ, আমি কিন্তু বলতে পারবো না হোয়াট ইজ বিং প্লেড, কি খেলা হচ্ছে বলতে পারবো না, আমরা বলতে পারবো কি দিয়ে খেলা হচ্ছে। এখানে উত্তরটি হচ্ছে উইথ ফুটবল। যেহেতু এখানে উত্তরটি হচ্ছে উইথ ফুটবল, এটি ডাইরেক্ট অবজেক্ট নয়, কারণ এটি এখানে যে অবজেক্ট আছে ফুটবল এটি অবজেক্ট, কিন্তু সেটি প্রেপোজিশন উইথ এর অবজেক্ট, এটি ভার্বের অবজেক্ট নয়। কিন্তু আমি যদি বলি হি ইজ প্লেয়িং ফুটবল, তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বিং প্লেড, কি খেলা হচ্ছে, সরাসরি ফুটবল, এবং এর সামনে কোনো প্রেপোজিশনও নেই। অতএব এই ফুটবলটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। An action verb with a direct object is called a transitive verb. আমি জানি যে you know the definition of transitive verb. Transitive verb হতে হলে তাকে একটি action verb হতে হবে এবং তার একটি ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। অর্থাৎ তাহলে কি আমরা বলবো যে ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব হবে না? সত্যি কথা হলো ট্রানজিটিভ ভার্বের সাথে ডাইরেক্ট অবজেক্ট থাকতেই হবে, কারণ ইনডাইরেক্ট অবজেক্ট হতে হলে
ডাইরেক্ট অবজেক্ট থাকলেই তবে ইনডাইরেক্ট অবজেক্ট আমরা বসাতে পারি। সো এভরি ট্রানজিটিভ ভার্ব has to have a direct object and optionally it can have an indirect object. Indirect object refers to the noun, pronoun or parts which receives the direct object. আমরা এর আগে বলেছি direct object is a noun or pronoun which receives the action of the verb. আর এখানে বলছি which receives the direct object, অর্থাৎ অবজেক্টটাকে কে গ্রহণ করে অথবা যে কাজটি করা হচ্ছে সেটি কার জন্যে করা হচ্ছে, কিসের তরে করা হচ্ছে, to whom, for whom, to what, for what the action is done. There has to be a direct object. আমরা আগেই বলেছি যে ইনডাইরেক্ট অবজেক্ট হতে হলে অবশ্যই তার একটা ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। Does the sentence have an action verb and a direct object? আমরা প্রশ্ন করব যে সেন্টেন্সে একটি অ্যাকশন ভার্ব আছে, একটি ডাইরেক্ট অবজেক্ট আছে। যদি দুটোরই উত্তর হয় yes, the sentence has an action verb and a direct object, only then we can feel or be sure that it can have an indirect object. অর্থাৎ অ্যাকশন ভার্ব এবং ডাইরেক্ট অবজেক্ট থাকলেই কেবল আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পেতে পারি। সো আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি for whom, for what, to what the action is being performed. কার জন্য, কিসের জন্য, কার প্রতি, কিসের তরে কাজটি করা হচ্ছে, সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। For example, I gave him a book. The verb is an action verb. এখানে book হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট কারণ what was given ডাইরেক্ট অবজেক্ট। এখন এই ডাইরেক্ট অবজেক্টটাকে কে গ্রহণ করে? Who receives the book? Him. কিংবা to whom was the book given? কাকে বইটা দেওয়া হয়েছে? Him. তাহলে him হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। He teaches us English. The verb is an action verb. English, what was taught or what is taught by him, direct object. কিন্তু এই যে ইংরেজি যে শিক্ষা দেওয়া হচ্ছে এটা কে গ্রহণ করছে? us. for whom was English taught? কার জন্য ইংরেজি শেখানো হচ্ছিল? us এর জন্য, এজন্য us হচ্ছে indirect object. Like direct object, indirect object can be an animate or inanimate entity. So it doesn't matter whether the noun refers to any animate or inanimate being or entity. অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টও প্রাণীবাচক হতে পারে কিংবা বস্তুবাচক হতে পারে। And indirect object is also never in the prepositional phrase. ডাইরেক্ট অবজেক্টের মতোই ইনডাইরেক্ট অবজেক্টও কোনো prepositional phrase এ থাকতে পারবে না। He gave the food to the poor. এখানে the food এবং to the poor. The food এখানে ডাইরেক্ট অবজেক্ট কারণ আমরা জানি কি দেওয়া হয়েছিল, what was given, কাকে দেওয়া হয়েছিল, to the poor. আমরা যদি প্রশ্ন করি to whom did he give the food, কাকে খাবার দিয়েছিল, উত্তর the poor। কিন্তু এই the poorটা ইনডাইরেক্ট অবজেক্ট নয় কারণ মূল সেন্টেন্সের মধ্যেই একটি প্রেপোজিশন আছে এবং একটি নাউন আছে। অতএব এখানে প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে সে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি। the poor অবশ্যই অবজেক্ট, বাট ইট ইজ দ্য অবজেক্ট টু দ্য প্রেপোজিশন, অর্থাৎ এটি প্রেপোজিশন টু এর অবজেক্ট, ভার্বের অবজেক্ট না, এজন্য এটি অবজেক্ট না, এটি প্রেপোজিশন টু এর অবজেক্ট। হি গেভ দ্য পোয়ার দ্য ফুড, কিন্তু এখানে আমরা চেঞ্জ করে ফেলেছি, এখানে দি পোয়ার অর্থাৎ এখানে টু দ্য পোয়ার ছিল, এখানে আমরা কিন্তু টু পাচ্ছি না, তাহলে এটি অবজেক্ট হতে পারে। এটি একটি অ্যাকশন ভার্ব। দি ফুড এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কি দেওয়া হয়েছিল এবং ফুডটা কে গ্রহণ করেছিল, টু হোম ডিড হি গিভ দ্য ফুড, দ্য পোর। সো দ্য পোর ইজ ইনডাইরেক্ট অবজেক্ট হিয়ার। এখন প্রশ্ন আসতে পারে এখানেও আমরা টু পেলাম, এখানেও আমরা টু পেলাম, উত্তরও এক, তাহলে এটি ইনডাইরেক্ট অবজেক্ট, এটি কেন ইনডাইরেক্ট অবজেক্ট হবে না? কারণ হচ্ছে এখানে যে টু পেয়েছি আমরা, সেই টুটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজে টু হিসেবে বসেছে, কিন্তু এখানে যে টু পেয়েছি এটা আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করেছি, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করেছি, এবং এটি এখানে যে দি পুয়ার আছে এটি কোনো প্রেপোজিশনাল ফ্রেজের অংশ নয়। ট্রানজিটিভ ভার্বস উইথ ডাইরেক্ট অবজেক্ট অনলি ক্যান হ্যাভ ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা আগে বলেছি যে ট্রানজিটিভ ভার্ব হতে হলে তার একটা ডাইরেক্ট অবজেক্ট থাকতেই হবে, আর ডাইরেক্ট অবজেক্ট থাকলেই কেবল একটি সে ইনডাইরেক্ট অবজেক্ট নিতে পারবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে কিছু
গুরুত্বপূর্ণ তথ্য, প্রাণীবাচক শুধুমাত্র ডাইরেক্ট হবে বা ইনডাইরেক্ট হবে, বা বস্তুবাচক শুধুমাত্র ইনডাইরেক্ট হবে বা ডাইরেক্ট হবে, এই ধারণাটি ঠিক নয়। অর্থাৎ প্রাণীবাচক এবং বস্তুবাচক উভয়ই ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে। এটি নির্ভর করে ভার্বের সাথে সম্পর্কের ওপরে, অ্যাকশন সে গ্রহণ করছে নাকি তার জন্যে অ্যাকশনটা করা হচ্ছে, অথবা ডাইরেক্ট অবজেক্টটাকে সে গ্রহণ করছে নাকি করছে না। ডাইরেক্ট অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে না। ডাইরেক্ট অবজেক্ট কি বা কাকে প্রশ্নের উত্তর, ইনডাইরেক্ট অবজেক্ট কি, কার জন্য বা কার প্রতি বা কিসের প্রতি প্রশ্নের উত্তর। Here are some example sentences for exercise. এখানে কিছু এক্সারসাইজ করার জন্য কিছু সেন্টেন্স আছে, এবং রেড কালার যে শব্দগুলো আছে, আপনারা যেটা করবেন, ইউ ক্যান পজ দ্য ভিডিওটা থামিয়ে দিয়ে আপনারা রেড কালার যে ওয়ার্ডস আছে এগুলো ইনডাইরেক্ট অবজেক্ট নাকি ডাইরেক্ট অবজেক্ট সেটা আইডেন্টিফাই করবেন, বিকজ ইন দ্য নেক্সট স্লাইড ইউ উইল হ্যাভ দ্য আনসার। পরের স্লাইডে এর উত্তরগুলো দেওয়া আছে। I saw you, you is direct object here because it receives the action of the verb. You সরাসরি saw এর যে অ্যাকশন সেটি গ্রহণ করে। They liked me, এখানেও me like এর যে অ্যাকশন সেটি সরাসরি গ্রহণ করে, এই জন্য এটা ডাইরেক্ট অবজেক্ট। She sent her friend an email, এখানে her friend indirect object। কি পাঠানো হয়েছিল, an email, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর এখানে কার জন্য পাঠানো হয়েছিল বা কার তরে পাঠানো হয়েছিল বা কে গ্রহণ করেছিল সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। Sally will help you with your housework, এখানে ইউ ডাইরেক্ট অবজেক্ট, কারণ এখানে সরাসরি হেল্পের যে কাজটি সেটা ইউ করবে বা ইউ গ্রহণ করে। আর উইথ ইউর হাউসওয়ার্ক এটি যেহেতু প্রেপোজিশনাল ফ্রেজ অতএব এটি অবজেক্ট নয়। হোয়ার ডিড ইউ পুট দ্য কিজ, এটি ডাইরেক্ট অবজেক্ট। হি গেভ দেম এ ব্যাগ ফুল অফ মানি, এখানে দেম ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এখানে ডাইরেক্ট অবজেক্ট আছে। অ্যালিস রোট এ বুক, এখানে এ বুক সরাসরি রাইটিংয়ের কাজটি গ্রহণ করে, রিসিভ করে, অ্যাকশনটা রিসিভ করে, এই জন্য এটি ডাইরেক্ট অবজেক্ট। আই নিড ইউ, এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কারণ নিডের যে কাজটি সেটি সরাসরি ইউটা গ্রহণ করে। হি অফার্ড হার এ ফ্লাওয়ার, এখানে এ ফ্লাওয়ার ডাইরেক্ট অবজেক্ট, কি অফার করা হয়েছিল আর কে ফুলটি গ্রহণ করেছিল, হার, এটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। মাই ফাদার বট আস এ নিউ টিভি সেট, এখানে আস ইনডাইরেক্ট অবজেক্ট। জন সোল্ড মি হিজ কার, এখানে হিজ কার ডাইরেক্ট অবজেক্ট এবং মি ইনডাইরেক্ট অবজেক্ট। আই উইশ ইউ গুড লাক, এখানে গুড লাক ডাইরেক্ট অবজেক্ট এবং ইউ হচ্ছে indirect object. I hope that you have understood them and now you are able to identify them and you are able to use them correctly in your sentences. Thank you very much for watching. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.